পর্ব 545। কুণালের কেত। পৃথার কথা শুনে নীল রাগে জ্বলে উঠল। আদ্রিতার কি হয়েছে সেটা এতক্ষণেও বুঝতে পারল, আর সঙ্গে সঙ্গে ঠিক করলো যে এইবার মল্লিক পরিবারকে উচিত শিক্ষা দেওয়ার সময় হয়েছে। কিন্তু চ্যাটার্জি পরিবারের যা অবস্থা ও ইতিমধ্যেই করেছে তার কি? নীল থমকে এবার দেখল কল্লোল চ্যাটার্জি মাটিতে পড়ে আছে বিধ্বস্ত অবস্থায়, দ্রুত শ্বাস ওঠানামা করছে। নীল তাই দ্রুত নিজের ব্যাগ খুলে কিছু ওষুধ বের করলো। সেগুলো কল্লোলের দিকে এগিয়ে দিয়ে নীল বলল, এই ওষুধগুলো তোমার কাল্টিভেশন বেস 3 স্টেজ উপরে উঠবে। আর স্বীকার করছি আজ আমি ভুল ছিলাম, তোমাকে মেরে খুব অন্যায় করেছি, তাই এটাকে আমার তরফ থেকে ক্ষতিপূরণ ধরে নিও। বলেই নীল দ্রুত পেছন ঘুরে দরজার দিকে এগিয়ে গেল। নীলের মধ্যে হঠাৎই বদল দেখে সবাই অবাক হয়ে গেল। বিশেষ করে কল্লোল এবং উর্মিলা চ্যাটার্জি অনেকক্ষণ অব্দি কি বলবে ভেবে পেল না। চিন্তায় পড়ে গেল এটা ভেবে যে কলটা আসতেই নীল হঠাৎ তাড়াহুড়ো করে চলে গেল কেন। মল্লিক পরিবারের বাড়িটা কলকাতা শহরের ঠিক মাঝ বরাবর তো নয়, বরং শহর থেকে কিছুটা দূরেই ছিল। যত প্রিয়াঙ্কা মল্লিক জীবনে এবং ক্যারিয়ারে উন্নতি করেছে, তত ওর বাবাও মল্লিক পরিবারের স্ট্যাটাস বাড়াতে উঠে পড়ে লেগেছেন। আগে ওদের একটা পৈতৃক বাড়ি ছিল, কিন্তু টাকা পয়সা হাতে আসতেই সেই বাড়ি ভেঙে 6 তলার একটা ঝাঁ চকচকে প্রাসাদোপম বাড়ি বানিয়েছিলেন মিস্টার মল্লিক। আগে তো মল্লিক পরিবারকে কেউ চিনত না, কেউ ওদের সঙ্গে দেখা করতেও আসতো না। কিন্তু কলকাতা শহরে যেই ওদের নামডাক বাড়তে শুরু করলো, সেই সঙ্গে পাল্লা দিয়ে দেখা সাক্ষাৎ করার লোকও বাড়ল। তবে প্রিয়াঙ্কার বাবা এবং কাকা অমল মল্লিক এতটাই অহংকার সর্বস্ব না কুচু মানুষ ছিলেন যে মাঝে মাঝে অকারণেই কারোর সঙ্গে দেখা করতে চাইতেন না। এদিকে নীল এবং কুণাল এসে একটা বিশাল বাংলো বাড়ির বাইরে দেখলো বড় বড় লাল অক্ষরে মল্লিক পরিবার নামটা লেখা। তা দেখে কুণাল পুরোপুরি হাঁ হয়ে গেল। অবাক মুখে বলল, কলকাতা শহরে এই মল্লিক পরিবারের এত নামডাক প্রতিপত্তি হলো কবে থেকে? কঠিন মুখে নীল বলল, তোকে এত কিছু জানতে হবে না, কারণ এই পরিবারের চিহ্নও খুব শিগগিরই এই শহর থেকে মুছে যেতে চলেছে। বলেই নীল রাগত মুখে সোজা বাড়ির ভেতরে এগিয়ে গেল। কিন্তু ওদের ভেতরে ঢোকার আগেই কিছু বডিগার্ডরা রাস্তা আটকে দাঁড়ালো। আপনারা কারা? এই মুহূর্তে মল্লিক পরিবারের কেউ বাইরের কারোর সঙ্গে দেখা করছেন না, তাই আপনারা যেখান থেকে এসেছেন সেখানেই ফিরে যান। এক বডিগার্ড দ্রুত এগিয়ে এসে জোরে চেঁচিয়ে কথাটা বলল। নীলের এই উদ্ধত ভঙ্গি মোটেই পছন্দ হলো না, কারণ এই একই কথা লোকটা শান্ত ভদ্রভাবেও বলতে পারত। নীল এবং কুণালকে দেখে নিশ্চিতভাবে ভিখারি ভেবে ভুল করার কথাই নয়। তাই নীল বুঝতে পারছিল না ওরা রাস্তা আটকাচ্ছে কেন। বহুদিন পর এইভাবে ওর সঙ্গে তেজ দেখিয়ে কথা বলল কেউ। এক মুহূর্তের জন্য মনে হলো ও আবার সেই পুরনো সময় ফিরে গেছে, যখন সেন পরিবারের অপদার্থ জামাই ছাড়া ও আর কিছুই ছিল না। সেই সময়ও খুব গরিব ছিল, তাই সবাই ওকে অপমান করত, নিজের ইশারায় নাচাতো। কিন্তু অন্তত আদ্রিতা ওর পাশে ছিল। কিন্তু এখন তো পরিস্থিতি বদলে গেছে। নীলের কাল্টিভেশন বেস এখন আকাশ ছোঁয়া। ওর টাকা পয়সা সম্পত্তির পরিমাণ দেখলে যে কারোর চোখ টাটিয়ে যাবে। কিন্তু ওর জীবন থেকে আদ্রিতা গায়েব হয়ে গেছে, আর এই মুহূর্তে নীল কোথাও ওকে খুঁজে পাচ্ছে না। তাই সেই পুরনো সাধারণ জীবনটাই এখন নীলের খুব প্রিয় বলে মনে হচ্ছিল। এদিকে বডিগার্ড আবার ঝাঁঝিয়ে বলল, হ্যালো, তোমার সঙ্গে কথা বলছি। ওয়েলকাম টু প্রিমিয়াম স্টোরি। অনেকেই আমাকে চেনেন। দীর্ঘদিন যাবৎ আমি ইউটিউবে ভিডিও দিয়েছি। বারবার চ্যানেল ডিলিট হয়ে যাওয়ার কারণে এখন আমি ফেসবুকে শিফট করেছি। যদি আপনারা ইউটিউব থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে বুঝে নেবেন কেউ ফেসবুকে আমার থেকে কপি করে ইউটিউবে আপলোড করছে। সরাসরি ফেসবুক থেকে বস দুনিয়া যার বসে এই সিরিজের সকল পর্ব দেখতে ফেসবুকে গিয়ে টাইপ করুন প্রিমিয়াম স্টোরি /FB। এর স্পেলিং আমি থাম্বনেইলে দিয়ে দিয়েছি। প্রিমিয়াম স্টোরি পেজটি ফলো করুন, তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি পেয়ে যাবেন। ধন্যবাদ সাথে থাকার জন্য। কালা নাকি? বললাম যে ভালো চাইলে এখান থেকে চলে যাও। এখানে বেশি তেজ দেখিয়ে লাভ নেই। এটা মল্লিক পরিবারের বাড়ি, এখানে শুধু ওদেরই অর্ডার চলে, বুঝেছ? বহুদিন বাদে এই ঔদ্ধত্য দেখে নীল চিন্তায় পড়ে গিয়েছিল যে এবার কি করবে। এমন নয় যে ওর রাগ হচ্ছিল না, কিন্তু পুরনো সময়ের কথা বারবার মনেও পড়েছিল, আর নীলের মাথাটা ঘেঁটে যাচ্ছিল একেবারে। তবে অন্যদিকে কুণালের মাথায় কিন্তু অন্য কিছু ঘুরছিল। ও লাহা পরিবারের একমাত্র উত্তরাধিকারী, যার কলকাতা শহরে বেশ ভালোই নাম ডাকছিল। ও কেন এই ঔদ্ধত্য সহ্য করবে? তাই দ্রুত শার্টের হাতা গুটিয়ে বডিগার্ডকে ঠাস করে এক থাপ্পড় মারল কুণাল। চেঁচিয়ে বলল, তুই অন্ধ? দেখতে পাচ্ছিস না আমরা কারা? কুণালের এই কাণ্ডে মল্লিক পরিবারের বাকিদের নজরও গেল সদর দরজার দিকে। মুহূর্তের মধ্যে 10 জনেরও বেশি বডিগার্ড হাতে লাঠি নিয়ে চলে এলো সেখানে। কুণাল ফুঁসে উঠে বলল, লাঠি আনা হয়েছে? বেশ, আমিও দেখতে চাই আমার ওপর হামলা করার সাহস কার আছে। বলেই দ্রুত ও আগে এগিয়ে গেল। ওর চোখে মুখে ভয়ের চিহ্ন মাত্র ছিল না। এদিকে কুণালের এক চড় খেয়ে বডিগার্ডের গাল ফুলে গিয়েছিল, মাথাটাও ঘুরছিল অল্প।
কোনো রকমে নিজেকে সামলে অবাক মুখেও জিজ্ঞেস করলো, তোমরা কারা? কুণাল হুঙ্কার ছেড়ে বলল, আমার নাম কুণাল লাহা। আমার নাম শুনেছ নিশ্চয়ই? কুণালের কথাটা শুনে সব বডিগার্ডরা চমকে উঠল। ওরা কলকাতা শহরে আজ বহু বছর হলো থাকছে, এমন হতেই পারে না যে ওরা কুণালের নাম আগে শোনেনি। এই শহর থেকে কিছু সময়ের জন্য গায়েব হয়ে যাওয়ার পর লাহা পরিবার আবার ফিরে এসেছিল, আর সাথে সাথে গোটা শহরে একটা তোলপাড় হয়ে গিয়েছিল। সবার আগে তো ওরা আখতার আলীকে ঘায়েল করলো, তারপর কল্লোল চ্যাটার্জিকে। কলকাতা শহরে তাই কুণালকে লোকে দানব বলে চিনত। কুণাল এবার বডিগার্ডদের কড়া গলায় বলল, আমি মল্লিক পরিবারের যে হেড তার সঙ্গে দেখা করতে চাই। ওনাকে গিয়ে বলো চুপচাপ বাইরে আসতে, নইলে তোমাদেরকে কিন্তু আমায় চুপচাপ ভেতরে যাওয়ার রাস্তা করে দিতে হবে, আর তারপর আমি গিয়ে তোমাদের মালিকের কলার ধরে তাকে টেনে বাইরে আনবো। বলো কোনটা করতে চাও? কথাটা শুনে বডিগার্ডরা সবাই হাঁ হয়ে গেল। একজন মিউ মিউ করে বলল, কিন্তু বড় সাহেব তো আজ কোনো অতিথির সঙ্গে দেখা করতে পারবেন না। আসলে কুণালের সামনে আর কেউই মার খাওয়ার ভয়ে গলা তোলার সাহস করতে পারছিল না। কুণাল আরো তেজ দেখিয়ে বলল, আমি এতটা এসেছি তারপরেও আমার সঙ্গে দেখা করতে চাইছেন না? এটা বলেই রাগত মুখে কুণাল বডিগার্ডদের দিকে মারতে এগিয়ে গেল। বডিগার্ডদের সাহস হলো না ওকে আটকায়, বরং কুণালকে এগোতে দেখে ওরা দ্রুত পিছিয়ে গেল। এদিকে নীল বডিগার্ডদের পেছনে সময় নষ্ট করতে চাইছিল না, তাই বলল, কুণাল সময় নষ্ট করিস না মারধর করে, চল ভেতরে গিয়ে আগে দেখা করি। বলেই নীল বাড়ির ভেতরের দিকে এগোলো। ওর পেছনে কুণালও এগিয়ে গেল, আর ওদের দুজনের পেছনে বাকি সব বডিগার্ডরা। কয়েক সেকেন্ড পর দেখা গেল কুণালরা যত এগোচ্ছে, বডিগার্ডরা ওদের পেছনে একটা দেওয়ালের মতো বানিয়ে এগোচ্ছে, যাতে কুণাল আর নীল গিয়ে ওদের মালিকের ওপর অ্যাটাক না করতে পারে। কুণালদের আসার কারণটা ওরা জানতো না, রাগত ভঙ্গি দেখে কি ঘটেছে সেটা আন্দাজও করতে পারছিল না। এদিকে নীল আর কুণাল হল ঘরে ঢুকে আসতেই যাবে, ঠিক তখনই মল্লিক পরিবারের হেড মিস্টার মল্লিক এগিয়ে এলেন। এদিক ওদিক দেখে নীল আর কুণালের দিকে কঠিন মুখে তাকালেন, কড়া গলায় জিজ্ঞেস করলেন, তোমরা কারা? আমাদের বাড়িতে এইভাবে ঢুকে আসার সাহস হলো কি করে? এখানে জোর জবরদস্তি ঢুকে পড়ার কি পরিণতি হয় জানো? নীল কথার কোনো উত্তর দিল না, বরং দাঁতে দাঁত পিষে বিড়বিড় করে বলল, এই মল্লিক পরিবারের তো তেজ সত্যিই খুব বেড়ে গেছে। বলেই সোজা হল ঘরে ঢুকে এলো। মিস্টার মল্লিক আরো রেগে উঠলেন, আরে বলো তোমরা কারা? আমাদের কি আগেও দেখা হয়েছে? নীলকে দেখে খুব চেনা চেনা মনে হচ্ছিল ওনার, কিন্তু মনে করতে পারছিলেন না ও কে। নীলই তাই নিজের পরিচয় দিয়ে বলল, আমার নাম নীল। নীল? এক মুহূর্তের জন্য মিস্টার মল্লিক যেন শকড হয়ে গেলেন, কিন্তু পর মুহূর্তেই ওনার মুখের কঠিন ভাবটা যেন আরো তীব্র হয়ে উঠল। দু চোখে রাগ ঘেন্না ফুটে উঠল। বললেন, এইবার বুঝলাম তোমাকে এত চেনা লাগছিল কেন। তাহলে তুমিই হলে সেন পরিবারের সেই অপদার্থ জামাই। বলো হঠাৎ মল্লিক পরিবারের কাছে আসতে হলো কেন? এমন নয় তো যে সেন পরিবার এখন একেবারে কাঙাল হয়ে গেছে, তাই তোমাদের কাছে আর খাবার কেনারও টাকা নেই? তবে ক্ষমা করো, আমি তোমাদের কোনো সাহায্য করতে পারবো না। আমাদের মল্লিক পরিবার অপদার্থ লোকেদের সাহায্য মোটেই করে না। আমরা একটা নীতিতে বিশ্বাস করি যে ভগবান তাদেরই সাহায্য করেন যারা নিজেদের সাহায্য করতে জানে। এটা শুনে কুণাল এবার আরো রেগে উঠে দাঁতে দাঁত পিষে বলল, এসব কিন্তু ঠিক হচ্ছে না। কুণালকে দেখে মনে হচ্ছিল ও সত্যি মিস্টার মল্লিককে মেরে ফেলবে। এদিকে নীলকে অপমান করে মিস্টার মল্লিক জোরে জোরে হেসে উঠেছিলেন, কিন্তু কুণালের কথাটা শুনেই উনি থমকালেন। যবে থেকে মল্লিক পরিবারের হাতে ক্ষমতা এসেছে তবে থেকে গোটা কলকাতা শহরই ওনাকে সম্মান করে। আজ অব্দি কেউ অভদ্রভাবে ওনার সঙ্গে কথা বলেনি, কিন্তু এই মুহূর্তে একটা দুকড়ির অপদার্থ ছেলে আর তার সঙ্গী এসে ওনাকে হুমকি দিচ্ছে, এটা উনি মেনে নিতে পারছিলেন না। ফুঁসে উঠে বললেন, তুমি আবার কে? কুণাল রাগে পাল্টা ফুঁসে উঠে বলল, আমি তোর বাবা, গাধা কোথাকার। মিস্টার মল্লিক চমকে উঠলেন, কি বললে তুমি? উনি রেগে গিয়ে আরো কিছু বলার আগেই বডিগার্ডরা দ্রুত এগিয়ে এসে মিস্টার মল্লিকের কানে কিছু ফিসফিস করে বলতে লাগলো। সেটা শুনেই এক মুহূর্তে মিস্টার মল্লিকের রাগত মুখটা হাসি মুখে বদলে গেল। বলে উঠলেন, ও আপনি লাহা পরিবারের উত্তরাধিকারী? আমার তো খুব ইচ্ছে ছিল আপনার সঙ্গে দেখা করার। ভালোই হলো আপনি নিজেই চলে এলেন, এই আমাদের সৌভাগ্য। আপনার সঙ্গে দেখা হয়ে খুব ভালো লাগলো। কুণাল ফুঁসে উঠে বলল, তবে সত্যি বলতে আমি আপনার সঙ্গে একেবারেই দেখা করতে চাইনি। আপনার মুখ দেখারও কোনো ইচ্ছে আমার ছিল না, কিন্তু আমার ভাইয়ের আপনার সঙ্গে কিছু কথা বলা দরকার। ভালো হবে যদি ব্যাপারটা দ্রুত মিটমাট করে নেওয়া যায়। এরপর আমার ডিনারও করার আছে। খিদে পেটে রাগ যদি আমার মাথায় উঠে যায় তাহলে কিন্তু আমি কাউকে ছাড়বো না। কুণালের কথা শুনে মিস্টার মল্লিক থমকে গেলেন। কুণালের কথা যেন ওনার বিশ্বাস হলো না। নীলকে অবাক মুখে দেখতে লাগলেন উনি। এবার নরম সুরে বললেন, সরি নীল, ক্ষমা করো, তোমার দিকে খেয়ালই করিনি এতক্ষণ।
এখন মনে হচ্ছে জি হুজুরি করায় আর মানুষকে তেল দেওয়ার ব্যাপারে তুমি বেশ দক্ষ, বলো। কেমন লাহা পরিবারের উত্তরাধিকারীকে ভাই পাতিয়েছ? বলে একটু থমকে উনি কুণালকে আবার বললেন, তবে মিস্টার লাহা, ক্ষমা করবেন কথাটা বলছি বলে, কিন্তু আপনি তো বিচক্ষণ আদর্শবাদী মানুষ। কেন পথে বসে যাওয়া সেন পরিবারের সঙ্গে কোন রকম সম্পর্কে জড়াচ্ছেন? ওই কথাটা নিশ্চয়ই শুনেছেন, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। কেন যেচে নিজের বিপদ ডেকে আনছেন? এইবার নীল কঠিন গলায় বলে উঠল, তোমাদের মল্লিক পরিবার কিন্তু খুব বেশি আকাশে উঠছে। এত সাহস যে আমাকে ছোট করে কথা বলছো তুমি? নীলকে দেখে মনে হচ্ছিল যেন এক্ষুনি আগুন চোখে গোটা মল্লিক পরিবারকে ভস্ম করে দেবে। মিস্টার মল্লিক সেটা দেখে রেগে বলে উঠলেন, বাবারে, পকেট খালি অথচ তেজ কোটি টাকার। যাই হোক, তোমার পরিবারের সঙ্গে যদি তুলনা করতেই হয় তাহলে হ্যাঁ, আমরা হাওয়ায় আছি, কারণ আমাদের স্ট্যাটাস অনেক উপরে। তোমরা তো স্ট্যাটাসের বিচারে মাটিতেও নেই। আর হ্যাঁ, এটা ভেবো না যে আমার মেয়ে তোমার স্ত্রীর বন্ধু বলে তোমরা আমাদের সমান সমান হলে, কখনো না। আর এটা নিয়ে তোমার মতো লোকের সঙ্গে আমি কোনো তর্কে জড়াতেই চাই না। চুপচাপ চলে যাও এখান থেকে, নইলে কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে বের করবো আমি। আর সেটা হলে নিজের পায়ে হেঁটে বাড়ি ফেরার অবস্থায় থাকবে না তুমি। এটা শুনে নীল কিছু বলল না, বরং গভীর চিন্তায় পড়ে গেল। মিস্টার মল্লিকের কথা শুনে আর তেজ দেখে ও এটা বুঝতে পারছিল যে ওর আসল পরিচয় কি সেটা উনি একেবারেই জানেন না। তার মানে মল্লিক পরিবার এটাও জানে না যে অমলতাস বিল্ডিংয়ে অমিতকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। সেই বাড়ির আসল মালিককে। তাহলে তার মানে এটাও হয় যে মল্লিক পরিবার আদ্রিতাকে কিডন্যাপ করায়নি। তাহলে আদ্রিতার কিডন্যাপার কারা? নীল এবার আদ্রিতাকে কোথায় খুঁজবে? মিস্টার মল্লিক কি জানতে পারবেন নীলের আসল পরিচয় কি?